সে গত শতাব্দীর 80-র দশকের কথা আমি বলছি। সে সময় আমি তরুণ ছিলাম, আর এই সময়েই আমি রতি অগ্নিহোত্রীর ছায়াছবিগুলো দেখতাম। শি ওয়াজ এ হার্ট থ্রবিং হিরোইন, ভালোই লাগতো দেখতে এই ছায়াছবি। সেই হিসেবে রতি অগ্নিহোত্রীর নাম থেকে আজকে হঠাৎ এই 2025 সালে এসে এই শতাব্দীতে বিবেক অগ্নিহোত্রীর নামটা শুনলাম। শুনেই ওই সব কথা প্রথমে মনে পড়লো, কিন্তু সেসব তো আর এখন তো সেই বয়স নেই, অতএব সেসব নিয়ে চিন্তা ভাবনা করেনি। এখন আর তিনি এখন আমাদের ধনীশ্রেষ্ঠ আম্বানি গ্রুপের যে মুকেশ আম্বানির ভাতৃবধূ। অতএব তার সম্পর্কে এখন আর বলে কোনো লাভ নেই, কিছু ভাবারও কোনো চিন্তা ভাবনা নেই। আর সে তো অনেক আগেকার কথা। এখন শুনে বিবেক অগ্নিহোত্রীর নামটা আমি শুনেছিলাম কিছুদিন আগে। এই কাশ্মীর ফাইল বলে একটা ফাইল করেছিলেন তিনি। কী ফাইল না, তিনি একসব ফাইল টাইলই করে থাকেন, এই ফাইল সেই ফাইল, কেরালা ফাইল। আমি জানি না কেরালা ফাইল উনি হয়তো করেননি, অন্য একজন করেছেন। এই ফাইল করার একটা ধুম পড়ে গেছে। তা সেই চলচ্চিত্রে এই ফাইল করার ধুম থেকেই উনি একটা ফাইল করেছেন, বেঙ্গল ফাইল না ক্যালকাটা ফাইল। এটাতে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব দুঃখজনক একটা ঘটনা। আর সেই ঘটনা ঘটেছিল ঠিক স্বাধীনতা দিবসের দিনের আগের দিন। আর সেই ঘটনাটা খুব শোচনীয় ঘটনা ঘটেছিল। হিন্দু নিধন করা হয়েছিল সেই সময়। কে করেছিলেন, কারা করেছিলেন সে আলোচনা ইতিহাসবিদরা করবেন। তবে এটা ঠিকই এর পেছনে ছিল মুসলিম লীগ, এ বিষয়ে নিঃসন্দেহ আরও কিছু কিছু রাজনৈতিক দল ছিল, সেই আলোচনা আমি যাচ্ছি না। আমি শুধু এটুকুই জানতে চাইছি বা বুঝতে চাইছি যে এইটা করাটা, এই যে ছায়াছবিটা যেটা করেছেন উনি, ওটা তো সত্য ঘটনার উপরেই ভিত্তি করেই করেছেন। তাহলে এর কারণটা কেন তিনি করলেন এই ফাইলটা? এই বিবেক অগ্নিহোত্রী হচ্ছে প্রোপাগান্ডা করে থাকেন, ছায়াছবি প্রোপাগান্ডা করার ছায়াছবি তিনি করে থাকেন। সেই ছবি কি না শাসকের হয়ে কিছু প্রোপাগান্ডা করেন। সেই জন্যই মানুষের আপত্তি, মানুষ বলতে আমি সাধারণত আপত্তি, যে এইটা খুবই খারাপ ঘটনা ঘটেছে এবং এটা অত্যন্ত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল, যেখানে হিন্দু নিধন করা হয়েছিল নির্বিচারে। আর সে করা হয়েছিল রাজনৈতিক কারণে, সাম্প্রদায়িকতার কারণে। সেটা একদমই সত্যি কথা। কিন্তু এই নিয়ে এটা হইচই ঘটে গেছে, কারণ এই ছায়াছবিটা, এই যে বেঙ্গল ফাইল বা কলকাতা ফাইল, যাকে কী নামে ডাকছে আমি জানি না, সেই ছবিটার আদ্যপান্ত হয়েছে একজনের জীবনী নিয়ে। আর সেই জীবনী হলেন মধ্য কলকাতার একজন বিখ্যাত মানুষ। আমরা অনেকেই জানি, চিনি তাকে বা পড়েছি তার লেখা ইতিহাসে। কেন এমনিতেই আমি পড়েছি, কেন ওই এরিয়ায় যেতে গিয়ে দেখেওছি তার মাংসের দোকান। তিনি হচ্ছেন গোপাল পাঠা। তবে তিনি মাংসের দোকানের জন্য পরিচিত না, তিনি পরিচিত ছিলেন ওই সময় হিন্দু নিধন যখন হচ্ছিল, তখন হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি প্রত্যেককে রক্ষা করেছিলেন, মানে রক্ষা করার অন্তত চেষ্টা চালিয়েছিলেন, এটাই বলা যেতে পারে। তা সে নিয়ে একটা সিনেমা যদি করে থাকে, তাহলে আবার অন্যায় কী আছে আমি জানি না। কিন্তু অন্যায় একটাই, যে তিনি শাসকের, মানে আমি কোন শাসকের কথা বলছি বুঝতেই পারছেন, বিজেপি শাসিত এখন যে শাসক আমাদের দেশ শাসন করছে, তাকে খুশি করার জন্য করেছেন এটা। কেন? কেননা তারা ওই হিন্দু ধর্মের একজন, এই আমাদের মোদিজি একজন প্রবক্তা, হিন্দু ধর্ম নিয়ে তার ভীষণ মাথা ব্যথা। হিন্দু ধর্মকে এই সারা পশ্চিম ভারতবর্ষকে ছড়িয়ে দিতে হবে ভারতবর্ষে, সে নিয়ে মাথা ব্যথা। তো যাই হোক, সেসব তার উদ্দেশ্য কী সেটা নিয়ে
না বলে আমি একটা কথাই বলি, আমাদের পশ্চিমবঙ্গে এটা নিয়ে হইচই পড়ে গেছে একদম। এখানে এই ছবিটা নিয়ে কেন হইচই পড়েছে, নামটা উচ্চারণ করলেই ক্যাট করে এসে আর একজন কিছু আর এক দল, এই তারা যারা এখন আবার রাজ্য শাসন করছেন, তারা বলছেন যে কি এটা কেন করছেন, এটা কেন করছেন, কেন এসব বলছেন আপনি? হিন্দু ধর্ম আমি বিশ্বাস করি তো, তৃণমূলের লোকেরা বলছে হিন্দু ধর্ম আমরা বিশ্বাস করি, আমরা হিন্দু, আমরা বাঙালি, কত কী বলছেন। কিন্তু তার সঙ্গেই এটাও বলছেন যে এই ছায়াছবিটির সম্পর্কে, এই ছায়াছবি হলে না দেখা, না দেখলেই ভালো হয় হলে গিয়ে। এটা কি ঠিক হলো? এটা কি ভালো হলো বলুন তো? এই তো লোকে আরও বেশি দেখবে, আরও পপুলার হয়ে গেলেন বিবেক অগ্নিহোত্রী, সরি হ্যাঁ বিবেক অগ্নিহোত্রী। তিনি তো বেশি পপুলার, শুধু তাই নয়, তার ছায়াছবি যে বিজ্ঞাপন খরচ সেটাও তো সবই পুষিয়ে দিলেন। আমাদের এই রাজ্যে যে সব সাঙ্গপাঙ্গ আছে দিদি, সেই দিদির সাঙ্গপাঙ্গরা তো এইসব পুষিয়ে দিলেন, দিদি কিছু বলেননি, কিন্তু এরা সব কী হই হই শুরু করে দিয়েছে। আর দিদিপন্থী যেসব রয়েছেন, সেই আমাদের গৌতম ঘোষ, আরও বুড়ো থেকে গুঁড়ো, একদম বাচ্চার মতো গুঁড়ো, তারাও বড় বড় কথা বলে যাচ্ছেন এসে। কেন বলছেন বলুন তো, এই নিয়ে কী, কেন এইসব কথা কেন বলছেন আপনি? কেন এত পপুলার করে দিচ্ছেন বিবেক অগ্নিহোত্রীকে, তার ছায়াছবিকে? বুঝতে পারছি না আমি ঠিক। আর দুজন বাঙালি যারা অভিনয় করেছেন এই বাংলা থেকে, তাদের দুজনের তো খারাপ, খুবই খারাপ অবস্থা। তারা তো সব বেতস পাতার মতো কাঁপছেন। কেন কাঁপছেন? একজন করেছেন ভিলেনের পাঠ, সাংঘাতিক ভিলেন, আর একজন করেছেন গোপাল কাঁঠার অভিনয়। এ দুজন নেই অভিনয় করেছেন এই ছায়াছবিতে, আর দুজনেই যে যার উল্টো পাল্টা বলে চলেছেন। কেউ বলছেন ছায়াছবিটার নামটাই ভালো করে না জেনেই সারা ছায়াছবিতে তিনি অভিনয় করে গেছেন, যে এটা বেঙ্গল ফাইল না দিল্লি ফাইল। আর একজন বলছে আমি যে জানতামই না যে হিটলারের রোল আমাকে দেয়া হয়েছে। সব কী ব্যাপার বলুন তো? আর আর এদিকে শুনুন, এদিকে সব চলে এসেছেন দিদিপন্থীরা। আর দিদিপন্থীর তো একটা বড় অংশই পার্লামেন্টে চলে গেছে, মহিলা ব্রিগেড, তারা তো একবারে হই হই সইচই করতে আরম্ভ করে দিয়েছেন। তারা কেন করছেন এটা? এই জন্যই করছেন, দিদি তো নটনটিদের নিয়েই থাকেন, এই নটনটিদের সব পাঠিয়ে দিয়েছেন পার্লামেন্টে। আর সেই পার্লামেন্টে পাঠিয়েছেন বলে তারা তো কৃতজ্ঞতা দেখাবেন, তারাও সেই সব বলে চলেছেন এই ছায়াছবিটার সম্পর্কে। এটা বলুন তো, সংবিধান বহির্ভূত কিছু তো করেনি বিবেক অগ্নিহোত্রী, কিন্তু এটা করেননি, তিনি সংবিধান মেনেই করেছেন। তার কোনো শিল্পী যদি সংবিধান মেনে শিল্পকর্ম করে থাকে, সংবিধানের বাইরে না থেকে বাইরে না গিয়ে শিল্পকর্ম করে থাকে, তাহলে তাকে তো কিছু অন্যায় বলা যায় না। এবার যারা এই চলচ্চিত্রটা দেখবেন, তারা বিচার করবেন যে ছায়াছবিটা কীরকম হলো, এটা দেখানো উচিত হলো কি না, বা আমার দেখা উচিত হলো না কি না তার পক্ষে। কিন্তু এই ঘটনা তো সবাই জানে, ওই ম্যাসাক্রি, ওই যে জেনোসাইড, এই যেটা করা হয়েছিল রাজনৈতিক কারণে, হিন্দুদের মারা হয়েছিল নির্বিচারে সেই সময় 1946 সালে, সেটা তো একদম সত্য ঘটনা। তাহলে কেন এত চেঁচামেচি, কেন এত? মানুষ বুঝে নেবে ঠিক কোন ছবিটা দেখা তাদের উচিত নয়, কিন্তু এই ছবি তো একদম ঐতিহাসিক সত্যের ঘটনা নিয়ে লেখা। দুজন যারা নাম শুনেছি আমি তো অলরেডি, আমি যখন ওই মধ্য কলকাতায় যেতাম তখন তো শুনেছিলাম গোপাল পাঁঠার নাম, তার কাজকর্ম, মেডিকেল কলেজে উল্টো দিকে তো ঘোরাফেরাই করতাম একটা সময় কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে যখন যেতাম, সে অনেক বছর আগে। আর কি, আর ওই ভানু ঘোষ বা ওদের তাদের কথাও শুনতাম ওই। কিন্তু ওই মল্লঙ্গা লেনে আমি এখন তো আবার মল্লঙ্গা লেন যেখানে
নিয়ে এই ঘটনাগুলো বলা হয়েছে। মল্লান গার্ডেনে থাকতেন গোপাল পাঠা। সেই মল্লান গার্ডেনের এখন তো এপিডিআর অফিস হয়ে গেছে এই মল্লান গার্ডেনে। এপিডিআর কী বলছেন এসব ব্যাপারে তাও শোনা যাচ্ছে না, কিন্তু শোনা যাচ্ছে গৌতম ঘোষের গলা, আর শোনা যাচ্ছে ঋদ্ধি সেনের গলা। উড়ে বাবা, সে তো একটা বিশাল বিশাল একটা আতেলুক হয়েছে, সে বলেছে নানা কথা। আরে বাবা, চুপচাপ থাকো না, তুমি দেখতে দাও মানুষকে, মানুষ বুঝে নেবে কেন এই ছায়াছবিটা এসছে। এটা যে প্রোপাগান্ডার ছায়াছবি এটা পরিষ্কারভাবে বুঝতে পারবে, এবং সেটা শাসক শ্রেণীকে খুশি করার সেটাও বুঝতে পারবে। কিন্তু আপনি কেন, আপনি এত চেঁচামেচি শুরু করেছেন কেন? কারণ আপনি তো এখনও পার্লামেন্টে যাননি। পার্লামেন্টে যদি পৌঁছে যেতেন তাহলে আলাদা কথা। এখন যারা পার্লামেন্টে পৌঁছে গেছেন বা কোনো ভাতাজীবী হয়েছেন, তারাই সব এই সব কথা বলছেন। তো এই ভাতা পেয়ে বলতেই হবে তাকে, না বললে তো তাদের চাকরি চলে যাবে, ভাতাও চলে যাবে, সব চলে যাবে। এই গৌতম ঘোষ নিঃসন্দেহে একজন বিদগ্ধজন এবং নামকরা ডাইরেক্টর। তার এসব বিবৃতি দেওয়ার কী দরকার বলুন তো? তিনি হঠাৎ এগিয়ে এসে বিবৃতি দিচ্ছেন। মানুষকে বুঝে নিতে দিন না, আপনি বোঝেন সব কিছু। চত্বর সব।